আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা ইংলিশ গ্রামার এমসিকিউজের এপিসোড 10। আর এই এপিসোডে আপনারা দেখবেন 141 থেকে 160 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউজ। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্তই দেখবেন। 141. Which sentence is correct? A. He is a very perfect judge. B. He is the most perfect judge. C. He is the most perfect judge. D. He is a perfect judge. তো ভিউয়ার্স, এখানে উত্তরটা হবে ডি, হি ইজ আ পারফেক্ট জাজ। কিন্তু প্রশ্ন আসতে পারে যে কেন ভেরি পারফেক্ট হবে না, মোস্ট পারফেক্ট হবে না, দ্য মোস্ট পারফেক্ট হবে না? কারণটা হচ্ছে এই পারফেক্ট এটা হচ্ছে নন গ্রেডেবল অ্যাজেক্টিভ, অর্থাৎ অ্যাবসলিউট অ্যাজেক্টিভ। এখন দেখুন, নন গ্রেডেবল অথবা অ্যাবসলিউট অ্যাজেক্টিভ কি? অ্যাবসলিউট অথবা নন গ্রেডেবল অ্যাজেক্টিভ যেটা কোনো কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ফর্ম হয় না। যেমন ধরুন, ডেড একটি নন গ্রেডেবল অ্যাজেক্টিভ অথবা অ্যাবসলিউট অ্যাজেক্টিভ। ডেড এর অর্থ হচ্ছে মৃত। এখন এটাকে আমরা বলতে পারি না যে বেশি মৃত অথবা সবচেয়ে বেশি মৃত, এগুলো আমরা বলতে পারি না। যেমন মোর ডেড, দ্য মোস্ট ডেড, ভেরি ডেড। যে তো মৃত সে তো মৃতই। এখানে এই মৃতকে আর কম্পেয়ার করা যায় না যে বেশি মৃত, সবচেয়ে বেশি মৃত অথবা খুব মৃত, এগুলো বলা ঠিক হবে না, এটা হাস্যকর হয়ে যাবে। কিন্তু সেজন্যই এই অ্যাবসলিউট অথবা নন গ্রেডেবল অ্যাজেক্টিভকে কখনোই কম্পারেটিভ অথবা সুপারলেটিভ অথবা এর সাথে ইন্টেন্সিফায়ার লাগানো যায় না, মানে ভেরি, এগুলো ইন্টেন্সিফায়ার, এটা ব্যবহার করা যাবে না। মৃত তো মৃতই, এটার কোনো কম্পেয়ার করার কোনো কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, কিছু অ্যাবসলিউট অথবা নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন ইউনিক, ইউনিভার্সাল, মেইন, কমপ্লিট, ফাইনাল, হোল, প্রিন্সিপাল, আনঅ্যাভয়েডেবল, পারফেক্ট, রাউন্ড, ডেড। ইউনিক, ইউনিক অর্থই হচ্ছে অনন্য বা অদ্বিতীয়। এটা বেশি অনন্য, বেশি অদ্বিতীয়, সবচেয়ে অনন্য, সবচেয়ে অদ্বিতীয়, এটা বলা যায় না, এটা হাস্যকর হয়ে যাবে। তো অবশ্যই এই অ্যাবসলিউট অ্যাডজেক্টিভগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, যেটা কম্পারেটিভ, সুপারলেটিভ অথবা কোনো ইন্টেন্সিফায়ার লাগানো যায় না। আশা করি বুঝতে পেরেছেন। এ কারণেই এখানে উত্তর হবে হি ইজ আ পারফেক্ট জাজ। পারফেক্টের আগে মোস্ট ব্যবহার করা যাবে না, মোস্ট ব্যবহার করা যাবে না, ভেরি, কোনো ইন্টেন্সিফায়ারও ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। সেজন্যই উত্তরটা হচ্ছে হি ইজ আ পারফেক্ট জাজ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, 142. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটি বেছে নাও। হোয়াট ডু ইউ প্রেফার মোস্ট? হোয়াট ডু ইউ প্রেফার মোর? হোয়াট ডু ইউ প্রেফার দ্য বেস্ট? হোয়াট ডু ইউ প্রেফার? তো ভিউয়ার্স, প্রেফার এমন একটি ভার্ব যেটার অর্থই হচ্ছে একটি থেকে আরেকটি বেশি পছন্দ করা। সেজন্য এর সাথে এই দ্য বেস্ট, মোর, মোস্ট ব্যবহার করা যাবে না। সেজন্য উত্তরটা হবে ডি, হোয়াট ডু ইউ প্রেফার? হোয়াট ডু ইউ প্রেফার এর সাথে কিছুই লাগানো যাবে না। দ্য বেস্ট, মোর অথবা মোস্ট ব্যবহার করা যাবে না। আমি এই শব্দটি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। দেখুন, এটা হচ্ছে কলিন্স ডিকশনারি। তো প্রেফারের অর্থ দেওয়া আছে, ইফ ইউ প্রেফার সামওয়ান অর সামথিং, ইউ লাইক দ্যাট পারসন। যদি তুমি কাউকে অথবা কোনো কিছুকে প্রেফার করো, তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে যে তুমি সেই ব্যক্তিকে অথবা সেই জিনিসকে পছন্দ করো বেটার দ্যান অ্যানাদার, আরেকটি জিনিসের থেকে বেশি পছন্দ করো। অ্যান্ড সো ইউ আর মোর লাইকলি টু চুজ দেম ইফ দেয়ার ইজ এ চয়েস। যদি কোনো চয়েস থাকে তাহলে তোমার সেটা বেছে নেওয়ার বেশি সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রেই আমরা প্রেফার শব্দটি ব্যবহার করব, যে আরেকটা জিনিসের থেকে বা আরেকটা লোকের থেকে আরেকটা লোককে বেশি পছন্দ করা, কাউকে বেশি পছন্দ করা বা কোনো কিছুকে বেশি পছন্দ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেফার।
তো প্রেফার মানেই তো বেশি পছন্দ করা, সেক্ষেত্রে আমরা দ্য বেস্ট, মোর অথবা মোস্ট ব্যবহার করার প্রয়োজন হবে না। সেজন্য হোয়াট ডু ইউ প্রেফার, তুমি কোনটি বেশি পছন্দ করো বা কি বেশি পছন্দ করো। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 143, the younger you are dash it is easy to learn, it is to learn, তো it is to learn, the younger you are dash it is to learn, এখানে কি হবে? the easy, the easier, the easiest না easy। তো ভিউয়ার্স আপনারা দেখেছেন ডাবল কম্পারেটিভস, ডাবল কম্পারেটিভসটা কম্পারেটিভ ফর্ম দিয়ে শুরু হবে এবং পরের অংশটাও কম্পারেটিভ ফর্ম দিয়ে শুরু হবে, কিন্তু এখানে দ্য ইজি পজিটিভ ফর্ম রয়েছে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এজন্য হবে না। দ্য ইজিয়ার এটা কম্পারেটিভ ফর্ম রয়েছে, মানে যতই ইয়াং হবে ততই শেখা সহজ হবে, এটা শেখা ততই সহজ হবে, এরকম সেন্সে যত ইয়াং তত সহজ। এখানে কম্পারেটিভ ফর্ম, এখানেও কম্পারেটিভ ফর্ম দিতে হবে, সেজন্য এখানে ইজি, ইজিয়েস্ট, ইজি এইগুলো হবে না, হবে দ্য ইজিয়ার। আশা করি বুঝতে পেরেছেন, ডাবল কম্পারেটিভস, সেজন্য উত্তর হবে বি দ্য ইজিয়ার। নেক্সট 144, choose the correct sentence. A, over a billion people using Microsoft Windows operating system, এটা হবে না, কারণ হচ্ছে দেখুন ওভার আ বিলিয়ন পিপল, এখানে ওভার আ বিলিয়ন পিপল সাবজেক্টের পরে ইউজিং রয়েছে, মানে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো তাহলে আর ইউজিং হওয়ার কথা, কিন্তু শুধু ইউজিং রয়েছে, সেজন্য এটা হবে না। আর বি নাম্বারটা বিলিয়ন পিপল, এটা প্লুরাল ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার পরে, কিন্তু দেখুন এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার রয়েছে কিন্তু ভার্বের সাথে এস বাই এস রয়েছে, সেজন্য বি নাম্বার হবে না। সি, ওভার আ বিলিয়ন পিপলস, পিপলের সাথে এস হবে না, পিপল মানেই পিপল শব্দটি প্লুরাল, লোকজন বা লোক, সেজন্য এখানে পিপলস দেয়া হয়নি, পিপলস দিলে অন্য অর্থ হয়ে যাবে, জাতি, সেই সেন্স হয়ে যাবে। দেখুন ওভার আ বিলিয়ন পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এইটা দেখুন থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে 1 বিলিয়নেরও বেশি লোক মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লুরাল রয়েছে, থার্ড পারসন প্লুরাল ফর্ম, সেজন্য ভার্বের সাথে এস বাই এস হবে না। এটার অর্থ ঠিক হচ্ছে যে 1 বিলিয়নেরও বেশি লোক মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে, সেজন্য উত্তর হবে ডি, ওভার আ বিলিয়ন পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। নেক্সট 145, choose the correct sentence. Paper is made of wood. B, paper is made from wood. C, paper is made on wood. D, paper is made by wood. তো ভিউয়ার্স কোনো কিছু থেকে যদি তৈরি হয় এবং সেই জিনিসটি যদি বোঝা না যায় সেখানে ফ্রম ব্যবহার করতে হবে, আর যদি বোঝা যায় কোনটা থেকে তৈরি হয়েছে সেই তৈরিকৃত জিনিসের সাথে যদি মিল থাকে এবং দেখে বোঝা যায় যে এইটা থেকেই তৈরি হয়েছে, সেখানে আমরা অফ ব্যবহার করব, সেজন্য কিন্তু এখানে উত্তর হবে বি, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড। তো ভিউয়ার্স এই বিষয়টি আমি আরেকটু স্পষ্ট করে বলি, ধরুন মেড অব, যার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে তৈরি কিন্তু দেখে বোঝা যাবে যে কি থেকে তৈরি হয়েছে, সেখানে আমরা ব্যবহার করব মেড অব। আর মেড ফ্রম এটা হচ্ছে কোনো কিছু থেকে তৈরি কিন্তু দেখে বোঝা যাবে না যে কি থেকে তৈরি হয়েছে, সেখানে আমরা ব্যবহার করব মেড ফ্রম। যেমন মেড অফ দিয়ে এক্সাম্পলস দেখুন, চেয়ার্স আর মেড অফ উড, মাই হাউস ইজ মেড অফ ব্রিক্স। তো দেখুন চেয়ার কিন্তু এই দেখে বোঝা যায় যে এটা কাঠ থেকে তৈরি হয়েছে, সেজন্য এখানে মেড অফ ব্যবহার করতে হবে। আবার বাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে ইট থেকে তৈরি হয়েছে, সেজন্য মাই হাউস ইজ মেড অফ ব্রিক্স, এখানে অফ ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি দেখে বোঝা না যায় যে কি থেকে তৈরি হয়েছে,
তখন আমরা ব্যবহার করব from. Paper is made from trees. পেপার ট্রিজ থেকে তৈরি হয়েছে, গাছ থেকে তৈরি হয়েছে। তাহলে দেখুন গাছ, এই পেপার দেখে কিন্তু বোঝা যায় না যে গাছ থেকে তৈরি হয়েছে, মানে সম্পূর্ণ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য আমরা ফ্রম ব্যবহার করব। এখানে দেখুন ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, ওয়াইন দেখে বোঝা যাবে না যে এটা গ্রেপস থেকে তৈরি হয়েছে, সেজন্য এখানে ফ্রম ব্যবহার করতে হবে। আর দেখে বোঝা গেলে সেখানে অব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এ কারণেই কিন্তু উত্তরটা পেপার ইজ মেড ফ্রম উড। এই পেপার দেখে বোঝা যায় না যেটি কাঠ থেকে তৈরি হয়েছে, সেজন্য এখানে ফ্রম ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 146, লোকটির কান পাতলা। দ্য ম্যানস ইয়ার ইজ লাইট, দ্য ম্যান ক্যানট মেইনটেন সেক্রেসি, দ্য ম্যান ক্যানট কনসিল এনিথিং, দ্য ম্যান ইজ ক্রেজুলাস। তো ভিউয়ার্স দেখুন এখানে আক্ষরিক অর্থে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। লোকটির কান পাতলা মানে লোকটির কাছে যা বলা যায় লোকটি তাই বিশ্বাস করে, সে সেন্সে আমরা কান পাতলা বলতে পারি, মানে বিশ্বাসপ্রবণ, যা বলা যায় তাই বিশ্বাস করে, সেটার ইংরেজি কিন্তু ক্রেজুলাস। আর দ্য ম্যানস ইয়ার ইজ লাইট, এটা আক্ষরিক কোনো সেন্স নয় যে লোকটির কান হালকা বা পাতলা, সেই সেন্সে ব্যবহার করা হয়নি। লোকটি সেক্রেসি মেনটেন করতে পারে না, লোকটি কোনো কিছু গোপন রাখতে পারে না, সেই সেন্সে ব্যবহার করা হয়নি। বলা হচ্ছে যে লোকটির কান পাতলা মানে লোকটির কাছে যা বলা যায় লোকটি সেটাই বিশ্বাস করে এবং বিশ্বাস করে সেটা ঠকেও বটে। সেজন্য উত্তর হবে আনসার ডি, দ্য ম্যান ইজ ক্রেজুলাস। লোকটি ক্রেজুলাস মানে বিশ্বাসপ্রবণ, কোনো কিছু বিশ্বাস করে ফেলে, যে কোনো কিছু। এই ক্রেজুলাস শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। দেখুন ম্যাকমিলান ডিকশনারি, ক্রেজুলাস এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ টেন্ডিং টু বিলিভ থিংস দ্যাট পিপল টেল ইউ অ্যান্ড দেয়ারফর ইজিলি ট্রিকড অর চিটেড। তার মানে হচ্ছে যে কোনো কিছু বিশ্বাস করার দিকে ঝোঁক থাকে, লোকজন যা বলে তোমাকে সেটা বিশ্বাস করার মতো ঝোঁক থাকে এবং সে কারণেই সহজেই ট্রিকড এবং চিটেড হয়ে যাও তুমি, সেই রকম সেন্সে ব্যবহার করতে হবে ক্রেজুলাস। যেমন ক্রেজুলাস ইনভেস্টার্স ওয়ার পারসুয়েডেড টু পার্ট উইথ লার্জ সামস অফ মানি। তো এই বিশ্বাসপ্রবণ যারা বা সহজেই বিশ্বাসপ্রবণ যারা ইনভেস্টার্স রয়েছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা হয়েছিল বিশাল অঙ্কের টাকা ব্যয় করতে। পার্ট উইথের পরে যদি কোনো মানি থাকে তাহলে বুঝবেন পার্ট উইথ মানে সেটা ব্যয় করা, খরচ করানো বা ব্যয় করা, সেই সেন্সে ব্যবহার করা হয়েছে যে ক্রেজুলাস ইনভেস্টরদেরকে বিশাল অঙ্কের টাকা ব্যয় করতে রাজি করানো হয়েছিল বা প্ররোচিত করানো হয়েছিল, এটা তাই বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ক্রেজুলাস যার অর্থ হচ্ছে কান পাতলা, যা বলা যায় তাই বিশ্বাস করে। এজন্যই কিন্তু উত্তরটা হবে দ্য ম্যান ইজ ক্রেজুলাস, লোকটির কান পাতলা। নেক্সট 147, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। The houses of our village are better than yours. The houses of our village are good than yours. The houses of our village are good than yours. The houses of our village are better than those of yours. তো ভিউয়ার্স এর অর্থ হচ্ছে যে আমাদের গ্রামের বাড়িগুলো তোমাদের গ্রামের বাড়ির থেকে ভালো, কম্পারেটিভ ফর্ম। কিন্তু এখানে দেখুন দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ, হেডওয়ার্ড কিন্তু হাউসেস, এই হাউসেস হচ্ছে হেডওয়ার্ড যদি হয় তাহলে এখানে এই হাউসে যদি প্লুরাল ফর্ম থাকে তাহলে সেখানে দোজ অফ ব্যবহার করতে হবে, কিন্তু এখানে দোজ অফ ব্যবহার করা হয়নি। যদি সিঙ্গুলার থাকে তাহলে দ্যাট অফ ব্যবহার করতে হবে। শুধু ইয়োর্স তোমাদের থেকে না, তোমাদের গ্রামের বাড়ি থেকে, শুধু ইয়োর্স বললে তোমাদের থেকে হয়ে যাচ্ছে, সেজন্য এটি হবে না। দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ আর গুড দেন, এটা কম্পারেটিভ ফর্ম, দেন ব্যবহার করা হয়েছে কিন্তু গুড ব্যবহার করা হয়েছে, এই কারণে এটি হবে না। তো দেখুন আবার এবং ইয়োর্স ব্যবহার করা হয়েছে, এটিও ভুল। দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ আর গুড, গুড ব্যবহার করা হয়েছে এবং ইয়োর্স ব্যবহার করা হয়েছে, সেজন্য এটি হবে না। কিন্তু এইটি দেখুন দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ আর বেটার দ্যান দোজ অফ ইয়োর্স, মানে তোমাদের গ্রামের বাড়িগুলো থেকে আমাদের গ্রামের বাড়িগুলো ভালো, সেজন্যই কিন্তু দেন দোজ অফ ইয়োর্স ব্যবহার করতে হবে। দোজ মানে এই হাউসেসের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সেজন্য উত্তর হবে
Answer D. The houses of our village are better than those of yours. Next. 148. Antonym of denigrate. তো ডেনিগ্রেট মানে হচ্ছে কোনো কিছু নিন্দা করা, আর এর অ্যান্টোনিমটা হচ্ছে নিন্দা করা, তাহলে অ্যান্টোনিম হবে প্রেইজ, প্রশংসা করা। ডার্কেন, ডিফেম, ডেরোগেট এগুলো মানে সবই নিন্দা করা। তো সেই সেন্সে আমরা ব্যবহার করব প্রেইজ, প্রশংসা করা। নিন্দা করা এর অ্যান্টোনিম হচ্ছে, বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রশংসা করা। কোনো কিছু অন্ধকারাচ্ছন্ন করা, কোনো কিছু নিন্দা করা, কোনো কিছু কলঙ্কিত করা, সেইগুলোর ক্ষেত্রে আমরা ডার্কেন ব্যবহার করতে পারি, ডিফেম ব্যবহার করতে পারি, ডেরোগেট ব্যবহার করতে পারি। কিন্তু প্রশংসা করা সেজন্য প্রেইজ হবে। তো আনসার এই প্রেইজ, প্রশংসা করা, নিন্দা করা, প্রশংসা করা। এখন এই ডেনিগ্রেট শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। দেখুন, ডেনিগ্রেট যার অর্থ হচ্ছে টু সে দ্যাট সামওয়ান or something is not good or important, মানে এটা বলা যে কোনো কিছু বা কেউ বা কোনো কিছু ভালো না বা গুরুত্বপূর্ণ না, এটা বলা। সেই সেন্সে আমরা ডেনিগ্রেট বলতে পারি যে ইউ শুডন্ট ডেনিগ্রেট পিপল জাস্ট বিকজ দে হ্যাভ ডিফারেন্ট বিলিভস ফ্রম ইউ। মানে তোমার সেই সমস্ত লোকজনকে নিন্দা করা বা সেই সমস্ত লোকজনকে খারাপ বলা উচিত নয়, যে ভালো বলা মানে কোনো কিছু বা কেউ ভালো না এরকম কোনো কিছু বলা উচিত নয়, শুধুমাত্র এই কারণে যে তোমার থেকে ভিন্ন বিশ্বাস তাদের রয়েছে, সে কারণে তোমার সেই সমস্ত লোকজনকে ডেনিগ্রেট, নিন্দা করা উচিত নয়। আশা করি বুঝতে পেরেছেন। ডেনিগ্রেট খুবই সুন্দর একটি শব্দ, আশা করি মনে রাখতে পারবেন। নেক্সট 149. What you have to do is to dash a new idea which will enable us to make a lot of money. তো এখানে কি হবে? থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক আপ, থিঙ্ক আউট না থিঙ্ক ওভার। তো এটা যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে হচ্ছে এরকম যে হোয়াট ইউ হ্যাভ টু ডু, এখানে হোয়াট যা এই সেন্সে ব্যবহার করা হচ্ছে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমাকে যা করতে হবে, ইজ তা হলো ইজ টু ড্যাশ এ নিউ আইডিয়া, একটা নতুন আইডিয়া ড্যাশ করতে হবে, নতুন ধারণা ড্যাশ করতে হবে, উইচ উইল এনেবল আস, যেটা আমাদেরকে সক্ষম করবে, সাহায্য করবে, টু মেক এ লট অফ মানি, মানে অনেক টাকা উপার্জন করতে যেটা আমাদেরকে সাহায্য করবে, সেই রকম একটা আইডিয়া তোমাকে ড্যাশ করতে হবে। তো এখানে থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক আপ না থিঙ্ক আউট না থিঙ্ক ওভার হবে। তো ভিউয়ার্স, কোনো কিছু উদ্ভাবন করা, ভেবে চিন্তা করে কোনো কিছু উদ্ভাবন করা, নতুন কোনো কিছু, সেটা সেক্ষেত্রে ব্যবহার করতে হবে থিঙ্ক আপ। সেজন্য উত্তর হবে আনসার বি, থিঙ্ক আপ। তাহলে থিঙ্ক আউট এবং থিঙ্ক ওভার এটার অর্থ কী এটাও জানা দরকার। দেখুন, এটা হচ্ছে থিঙ্ক আপ সামথিং, থিঙ্ক সামথিং ওভার, আর থিঙ্ক আউট ক্যামব্রিজ ডিকশনারি, আর এটা হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। তো দেখুন, থিঙ্ক আপ সামথিং যার অর্থ হচ্ছে টু ইনভেন্ট আ প্ল্যান আর সলিউশন, কোনো পরিকল্পনা বা কোনো সমাধান সেটা উদ্ভাবন করা, আবিষ্কার করা, সেক্ষেত্রেই ব্যবহার করতে পারি আমরা থিঙ্ক আপ সামথিং। যেমন জাস্ট গিভ হিম 5 minutes অ্যান্ড হি উইল থিঙ্ক আপ অ্যান এক্সকিউজ, জাস্ট তাকে 5 মিনিট সময় দাও এবং সে একটি অজুহাত তৈরি করে ফেলবে, অজুহাত উদ্ভাবন করে ফেলবে বা তৈরি করে ফেলবে। সেক্ষেত্রে আমরা থিঙ্ক আপ ব্যবহার করতে, কোনো প্ল্যান, কোনো সলিউশন, সেক্ষেত্রে আমরা থিঙ্ক আপ ব্যবহার করতে পারি যে এটা উদ্ভাবন করে ফেলেছে বা উদ্ভাবন করা। সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন থিঙ্ক আপ। আর থিঙ্ক সামথিং ওভার যার অর্থ হচ্ছে টু কনসিডার অ্যান আইডিয়া অর প্ল্যান কেয়ারফুলি বিফোর মেকিং এ ডিসিশন। তার অর্থ হচ্ছে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে কোনো পরিকল্পনা অথবা কোনো আইডিয়াকে কেয়ারফুলি কনসিডার করা, বিবেচনা করা। সেক্ষেত্রে আমরা থিঙ্ক ওভার সামথিং ব্যবহার করতে পারি। যেমন I will think it over and give you an answer next week. আমি এটা এই বিষয়ে আমি ভেবে চিনতে নেব বা এই বিষয়ে আমি অনেক বিবেচনা করব সিদ্ধান্ত নেওয়ার আগে, তারপরে তোমাকে আমি পরের সপ্তাহে উত্তরটা দিব। সেক্ষেত্রে আমরা থিঙ্ক সামথিং ওভার বা থিঙ্ক ওভার সামথিং ব্যবহার করতে পারি। আর থিঙ্ক আউট যেটার অর্থ হচ্ছে টু কনসিডার অল দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস, সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কনসিডার করা, বিবেচনা করা, ইন এ
সিচুয়েশন বিফোর ডিসাইডিং অর ডুইং সামথিং, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু করার আগে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিবেচনা করে নেওয়া। যেমন থিঙ্ক ইট আউট প্রপারলি বিফোর ইউ মেক আ ডিসিশন, মানে যথার্থভাবে কোনো কিছু চিন্তা করে নাও, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে চিন্তা করে নাও বিফোর ইউ মেক এ ডিসিশন, একটা সিদ্ধান্ত গ্রহণ করার আগে। তো ভিউয়ার্স, নতুন কোনো কিছু উদ্ভাবন করা, সেজন্য আমরা থিঙ্ক আপ ব্যবহার করব এখানে। এই জন্যই উত্তরটি হচ্ছে যে তোমাকে যা করতে হবে তা হচ্ছে একটা নতুন আইডিয়া উদ্ভাবন করা, সেজন্যই থিঙ্ক আপ ব্যবহার করতে হবে, যেহেতু নতুন আইডিয়া উদ্ভাবন করার সেন্সে ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 150, দ্য কারেক্ট ট্রান্সলেশন অব এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ইনভার্জনের ব্যবহার, অর্থাৎ এরকম যদি এক্সপ্রেশন থাকে যে কোথাও খুঁজে পাবে না কো তুমি, বা কোথাও এরকম যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে এবং একটি ইমফ্যাসিস দেয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করব, তারপরে প্রশ্নবোধকের মতো স্ট্রাকচার। সেজন্যই ইউ উইল ফাইন্ড সাচ আ কান্ট্রি নো হোয়ার এটা ব্যবহার করা যাবে না। দেখুন, নো হোয়ার একটি নেগেটিভ অ্যাডভার্ব, এটি কিন্তু প্রথমে ব্যবহার করতে হবে ইনভার্জনের ক্ষেত্রে, তারপরে অক্সিলারি ভার্ব। যেমন ধরুন নো হোয়ার, এই যে বি নাম্বার, এটি হবে উত্তর, কারণ হচ্ছে নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি, মানে কোথাও তুমি খুঁজে পাবে না এমন একটি দেশ, এটা ইনভার্জনের ব্যবহার। ইনভার্জনের উপর একটি বিস্তারিত ক্লাস আপলোড করেছি, আপনারা দেখে আসলে ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। নেগেটিভ অ্যাডভার্ব দিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশন। সেজন্য উত্তর হবে বি। নো হোয়ার ইউ, এখানে নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখুন এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করার পরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব ব্যবহার করতে হবে ইনভার্জনের ক্ষেত্রে। আর এটা তো হবেই না, কারণ এটা এখানে ইনভার্জন করা হয়নি। তাহলে উত্তরটা হবে বি, ইনভার্জনের ব্যবহার। নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি, নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ আ কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 151, his sudden death shocked me. The passive form is, তো তার হঠাৎ মৃত্যু, দৈবাত বা হঠাৎ মৃত্যু আমাকে মর্মাহত করেছিল। তো শকড, এটা পাস্ট ইনডিফিনিটেসের প্যাসিভ করতে বলেছে, তাহলে আই ওয়াজ শকড বাই, আই ওয়াজ শকড, মিকে সাবজেক্ট করলে আই হয়ে যায় আমি মর্মাহত হয়েছিলাম তার হঠাৎ মৃত্যু দ্বারা, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ভুল আছে ভিউয়ার্স। শকডের পরে অ্যাট ব্যবহার করতে হবে। তো দেখুন, আই ওয়াজ শকড অ্যাট হিজ সাডেন ডেথ, আমি তার হঠাৎ মৃত্যু বা দৈবাত মৃত্যুতে খুবই মর্মাহত হয়েছিলাম, শকড হয়েছিলাম। তো শকডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী অ্যাট ব্যবহার করতে হবে, সেজন্য আই ওয়াজ শকড অ্যাট হিজ সাডেন ডেথ, এটা হবে উত্তর। আর আই ওয়াজ শকড ফ্রম হিজ সাডেন ডেথ এটা হবে না, আই ওয়াজ শকড অন হিজ সাডেন ডেথ এটাও হবে না, সেজন্য উত্তর হবে বি, আই ওয়াজ শকড অ্যাট হিজ সাডেন ডেথ, আমি তার হঠাৎ মৃত্যুতে মর্মাহত ছিলাম বা দৈবাত মৃত্যুতে মর্মাহত ছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 152, দ্য আনফেড শুড বি ফেড, দ্য অ্যাক্টিভ ফর্ম ইজ। তো দেখুন, এখানে অ্যাক্টিভ ফর্ম করতে বলা হয়েছে যে দ্য আনফেড, অভুক্তদেরকে খাওয়ানো উচিত, অভুক্তদেরকে খাদ্য দেওয়া উচিত বা খাওয়ানো উচিত। তো দেখুন, এটাকে অ্যাক্টিভ করতে গেলে যেহেতু প্যাসিভ ফর্ম করা রয়েছে, অ্যাক্টিভ করতে গেলে সাবজেক্ট ধরে নিতে হবে, কিন্তু এখানে দেখুন ফিড দ্য আনফেড, এখানে সাবজেক্ট ধরে নেওয়া হয়নি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স করা হয়েছে, এটা প্যাসিভ হয়নি। ফিড দ্য আনফেড মানে অভুক্তদেরকে খাওয়ান, কিন্তু অভুক্তদেরকে খাওয়ানো উচিত, তাহলে বলতে হবে যে আমাদের উচিত অভুক্তদেরকে খাওয়ানো, কিন্তু সাবজেক্ট ধরা হয়নি, সেজন্য এটা হবে না, এটাও হবে না। প্লিজ ফিড দ্য আনফেড, দ্য শুড বি ফিডিং আনফেড এটাও হবে না, তাহলে উই শুড ফিড দ্য আনফেড মানে আমাদের উচিত অভুক্তদেরকে খাওয়ানো। প্যাসিভ করতে গেলে যেহেতু এটা দেখুন এটা হচ্ছে প্যাসিভ ফর্মই রয়েছে, তাহলে অ্যাক্টিভ করতে গেলে আমাদেরকে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে সাবজেক্ট আমরা ধরে নেব যে অভুক্তদেরকে খাওয়ানো উচিত, আমাদের উচিত অভুক্তদেরকে খাওয়ানো, সেজন্য উই শুড ফিড দ্য আনফেড হবে। আশা করি বুঝতে পেরেছেন, উই শুড ফিড দ্য আনফেড। উত্তর ডি, উই শুড ফিড দ্য আনফেড। নেক্সট 153, the active form of he said to be very rich is,
তো এই হি ইজ সেড টু বি ভেরি রিচ এটার অ্যাক্টিভ ফর্মটা কি? এর অর্থ হচ্ছে যে তাকে ধনী বলা হয়ে থাকে যে সে ধনী, এরকম সেন্সে বলা হচ্ছে যে সে কিন্তু বলে না হি ইজ সেড। তাহলে অ্যাক্টিভ করতে গেলে হি ইজ সেড, দেখুন এটি প্যাসিভ ফর্মে রয়েছে ইজ সেড, সেজন্য এটি হবে না। পিপুল সে, লোকজন বলে হি ইজ ভেরি রিচ, যে সে খুব ধনী। যেহেতু এই অংশকে প্যাসিভ করা যাবে না, যেহেতু বি ভার্বকে কখনো প্যাসিভ করা যায় না। বলা হচ্ছে তাকে ধনী বলা হয়ে থাকে, তার মানে কারা বলে? লোকজন বলে যে সে খুব ধনী, এরকম করে করতে হবে। সেজন্যই উত্তর হবে বি, যে পিপুল সে হি ইজ ভেরি রিচ, লোকজন বলে। যখনই আমরা বলবো হি ইজ সেড, তখন কিন্তু তাকে বলা হয়ে থাকে যে সে খুব ধনী, এরকম। তাহলে ইজ সেড প্যাসিভ ফর্ম রয়েছে, কিন্তু আসলে বলে কে সেটা ধরে নিতে হবে, যে লোকজন বলে যে সে খুব ধনী। হি সেড হি ইজ ভেরি রিচ, হি সেড এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, সেজন্য এটি হবে না। দেখুন হি ইজ সেড এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, সে কারণে এখানে পাস্ট ফর্ম ব্যবহার করাতে ভুল হয়েছে। আবার পিপল সে ইট ইজ ইট কেন ব্যবহার করেছে? লোকজন বলে যে এটা খুব ধনী, সেজন্য এটি হবে না। তো লোকজন বলে যে সে খুব ধনী, লোকজন বলে সে খুব ধনী, সেজন্য উত্তর হবে পিপল সে হি ইজ ভেরি রিচ। ইজ সেড প্যাসিভ ফর্ম, অ্যাক্টিভ করলে আমরা কে বলে সেটা দিয়ে দিতে হবে, লোকজন বলে সে খুব ধনী। আশা করি বুঝতে পেরেছেন। সেজন্য উত্তর হবে বি, পিপল সে হি ইজ ভেরি রিচ। নেক্সট 154, নাও ইউ নো ড্যাশ আই ডিড নট এগ্রি টু সাবমিট দ্য পেপার। যে এখন তুমি জানো যে আমি পেপারটা জমা দিতে রাজি হয়েছিলাম না, কি কারণে? তো যে কারণে আমি পেপারটা জমা দিতে রাজি হয়েছিলাম না সে কারণটি তুমি জানো, সেজন্য ডু ইউ নো, ইউ নো, নাও ইউ নো, শুধু রিজন হবে না। শুধু রিজন তো তুমি জানো কারণ আমি রাজি হয়েছিলাম না, এটা বলা যায় না এইভাবে। তুমি জানো কেন আমি রাজি, তো ইউ নো ওয়াই। ওয়াই বললে এটা কিন্তু ক্লেফট সেন্টেন্সের একটি অংশ, এবং এখানে ইমফ্যাসিস করা হচ্ছে, সেজন্য ওয়াই বললে ভালো হবে না। কজ কারণ এটি বললে ভালো হবে না। দ্য রিজন ওয়াই এটা কিন্তু বললে ভালো হবে, যে তুমি জানো যে কারণে আমি পেপারটা জমা দিতে রাজি হয়েছিলাম না, সেজন্য ইউ নো দ্য রিজন ওয়াই। দ্য রিজন ওয়াই এখানে এটা হবে না, কারণ এটা তো কনজাংশন না, আবার কজও কনজাংশন না, কিন্তু দ্য রিজন হোয়াই ব্যবহার করলে সেখানে কিন্তু এই দুটিকে জয়েনের ক্ষেত্রে গ্রামাটিক্যালি ভালো হবে, যে তুমি কারণটি জানো, যে কেন আমি, তুমি কারণটি জানো কেন আমি এই পেপারটা জমা দিতে সাবমিট করতে রাজি হয়েছিলাম না, সেটা তুমি জানো, সেজন্য দ্য রিজন হোয়াই হবে উত্তর। উত্তর হবে ডি, দ্য রিজন ওয়াই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 155, দ্য বেস্ট ট্রান্সলেশন অব আমি তার সাথে কথা বলি না। নর্মাল ইংলিশে বললে কিন্তু আই ডোন্ট টক টু হিম, আই ডোন্ট স্পিক উইথ হিম বা স্পিক টু হিম, এগুলোর ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে ইনফর্মাল ইংলিশে। কিন্তু আমরা যদি ফর্মালি বলতে চাই যে আমি তার সাথে কথা বলি না, তার মানে তার সাথে আমার সুসম্পর্ক নেই, এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি, যে বি অন গুড টার্মস উইথ সামবডি, মানে কারোর সাথে সুসম্পর্ক থাকা। এখানে দেখুন আই অ্যাম নট ইন স্পিকিং টার্মস উইথ হিম, এটা হবে না, কারণ স্পিকিং টার্মস দিলে সেখানে অবশ্যই অন ব্যবহার করতে হবে, যে আই অ্যাম নট অন স্পিকিং টার্মস উইথ হিম, এটা ব্যবহার করলে কিন্তু হতো, যেহেতু ইন ব্যবহার করা হয়েছে সেজন্য হবে না। আবার আই অ্যাম নট অন গুড টার্মস উইথ হিম, এটা হবে যে আমার তার সাথে সুসম্পর্ক নেই, এটা হবে। আই ক্যানট স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলতে পারি না, সামর্থ্য এরকম কিছু বোঝাচ্ছে না। আই শ্যাল নট স্পিক উইথ হিম, আমি তার সাথে কথা বলবো না, এরকম কিছু বোঝাচ্ছে না। যে আমার তার সাথে কথা আমি তার সাথে কথা বলি না, এটার মানে হচ্ছে তার সাথে আমার সুসম্পর্ক নেই, সেজন্য আই এম নট অন গুড টার্মস উইথ হিম, এটা ব্যবহার করতে হবে। এখন উত্তরটা হয়ে যাচ্ছে বি, আই এম নট অন গুড টার্মস উইথ হিম। এখন এই বি অন গুড টার্মস এবং বি অন স্পিকিং টার্মস, এই দুটি ফ্রেজ দেখুন, সেটা হচ্ছে দেখুন বি অন গুড অথবা ফ্রেন্ডলি এটসেট্রা টার্মস উইথ সামবডি, তার মানে হচ্ছে টু হ্যাভ এ গুড ফ্রেন্ডলি এটসেট্রা রিলেশনশিপ উইথ সামওয়ান, তার মানে কারোর সাথে এরকম সম্পর্ক থাকা, খুবই বন্ধুত্বপূর্ণ ভালো এরকম সম্পর্ক থাকার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বি অন গুড টার্মস
with somebody, যেমন my ex-wife and I are still on friendly terms. আমার এক্স ওয়াইফ এবং আমার মধ্যে এখনও মানে ভালো সম্পর্ক বা সুসম্পর্ক রয়েছে, সেই সেন্সে বলতে পারেন। আবার আর ইউ অন গুড টার্মস উইথ ইয়োর বস, তুমি কি তোমার বসের সাথে তো কি তোমার কথা হয় বা বসের সাথে কি তোমার সুসম্পর্ক রয়েছে, সেগুলো হয়তো আর ইউ অন গুড টার্মস উইথ ইয়োর বস, এটা ব্যবহার করতে পারেন, খুবই স্ট্যান্ডার্ড ফ্রেজ। আবার দেখুন অন স্পিকিং টার্মস, এটা ব্যবহার করা যাবে, কিন্তু ওখানে ইন স্পিকিং টার্মস ব্যবহার করা হয়েছে। অন স্পিকিং টার্মস উইথ সামবডি, তার অর্থও কিন্তু দেখুন যে ইফ ইউ আর অন স্পিকিং টার্মস উইথ সামওয়ান, যদি তোমার সাথে কারোর স্পিকিং টার্মস থাকে তাহলে ইউ আর কোয়াইট ফ্রেন্ডলি উইথ দেম, তাহলে তুমি তাদের সাথে খুবই বন্ধুসুলভ অ্যান্ড অফেন টক টু দেম, এবং তাদের সাথে প্রায় কথা বলো। কিন্তু এখানে অন স্পিকিং টার্মস ব্যবহার করা নেই, ইন স্পিকিং টার্মস ব্যবহার করা হয়েছে। আর সেজন্যই উত্তর হবে বি অন গুড টার্মস। গুড টার্মস যেখানে ব্যবহার করা আছে সেটি উত্তর হবে, যে আই এম নট অন গুড টার্মস উইথ হিম, তার সাথে আমি কথা বলি না, তার সাথে আমার সুসম্পর্ক নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখানে অন ব্যবহার করলে এটা হতে পারতো যে অন স্পিকিং টার্মস, কিন্তু ইন ব্যবহার করার কারণে এটি হবে না। নেক্সট 156, দ্য পিপল ইন দ্য রুম stood up to greet him. The underlined part is dash. তো বলছে যে দ্য পিপল ইন দ্য রুম, এই রুমে থাকা লোকজন stood up, উঠে দাঁড়িয়েছিল, টু গ্রিট হিম, তাকে অভিবাদন জানানোর জন্য উঠে দাঁড়িয়েছিল। এখানে আন্ডারলাইন পার্টটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। তো ভিউয়ার্স, এটা কিন্তু দেখে মনে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, কিন্তু এটির ফাংশন কিন্তু অ্যাডজেক্টিভের মতো। কারণটা হচ্ছে ইন দ্য রুম, এটা পিপুল সম্পর্কে তথ্য দিচ্ছে যে কোন লোকজন উঠে দাঁড়িয়েছিল, এই রুমে থাকা লোকজন উঠে দাঁড়িয়েছিল। তাহলে এই যে ইন দ্য রুম মূলত এই পিপুল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে লোকজন উঠে দাঁড়িয়েছিল না, কোন লোকজন? ইন দ্য পিপুল ইন দ্য রুম, রুমে যে সমস্ত লোকজন ছিল তারা উঠে দাঁড়িয়েছিল। তাহলে ইন দ্য রুম, এই পিপুল হচ্ছে নাউন, আর এই নাউন সম্পর্কে একগুচ্ছ শব্দ যখন তথ্য দিবে তখনই সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেজন্য উত্তর হবে বি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এটা কোনো ক্লজই না, সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই, সেজন্য এটি হবে না অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হবে না প্রিপোজিশনাল ফ্রেজ, হবে না। প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারালি, কিন্তু ফাংশনালি অবশ্যই এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেজন্য উত্তর হবে বি অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। 157, হি ইজ ইন দ্য রুম, দ্য আন্ডারলাইন পার্ট ইজ ড্যাশ। এখানেও কিন্তু ইন দ্য রুম। তাহলে এখানে ইন দ্য রুম কোন ফ্রেজ? আ প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ না নাউন ফ্রেজ? তো এখানে হচ্ছে দেখুন যে কাছাকাছি যেই শব্দটি থাকে সেই শব্দটিকে সাধারণত কোনো শব্দগুচ্ছ মডিফাই করে। এখানে কাছাকাছি রয়েছে ভার্ব, যে সে রুমের মধ্যে আছে, আছে তার থেকে বরং আছে কে, কোথায় আছে, এই ভার্বকে মডিফাই করছে। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে কোথায় আছে, তখন কিন্তু উত্তর চলে আসছে ইন দ্য রুমের মধ্যে আছে। আর কোথায়, কখন, কিভাবে, কীরূপে, কেন, কি উদ্দেশ্যে, কার জন্য, এরকম যদি থাকে, এরকম প্রশ্নের যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটি বুঝবেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা অ্যাডভার্ব অফ সি অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 158, দ্য রিচড হোম সেফ অ্যান্ড সাউন্ড, দ্য আন্ডারলাইন পার্ট ইজ ড্যাশ। তো তারা নিরাপদে বাড়ি পৌঁছেছিল। সেফ অ্যান্ড সাউন্ড মানে কিন্তু নিরাপদে, মানে এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, সেফ, কিন্তু এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ মিলে কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করছে, যে সেফ অ্যান্ড সাউন্ড মানে নিরাপদ না, নিরাপদে, সেফ অ্যান্ড সাউন্ড মানে নিরাপদে। আর কিভাবে, আমরা যদি প্রশ্ন করি তারা কিভাবে বাড়ি পৌঁছেছিল, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর, ভার্বকে যখন আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করব তখন যে উত্তরটা চলে আসবে সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি একগুচ্ছ শব্দ থাকে। তাহলে দ্য রিচড হোম সেফ অ্যান্ড সাউন্ড, তারা নিরাপদে বাড়ি এসেছিল। প্রশ্ন করুন কিভাবে এসেছিল, তখন কিন্তু উত্তর চলে আসছে নিরাপদে। কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, সেজন্য এটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উত্তর হবে সি, অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 159, the rich looked down upon the poor, the underlined part is dash. তো verb আর ডাউন আপন, লুক ডাউন আপন, এটা হচ্ছে একটি
ভার্ব ফ্রেজের মতো কাজ করছে। ভার্ব ফ্রেজ একগুচ্ছ শব্দ মিলে একটি অর্থ দিচ্ছে যে লুক ডাউন আপন, ঘৃণা করা, কারোর দিকে নিচু দৃষ্টিতে তাকানো, সেক্ষেত্রে আমরা লুক ডাউন আপন ব্যবহার করি। শুধু লুক সেন্সটা প্রকাশ করছে না, একগুচ্ছ শব্দ, এটি একটি ভার্বের মতো কাজ করছে, সেজন্য এটি হয়ে যাবে একটি ভার্ব ফ্রেজ। উত্তর হবে ডি, ভার্ব, আনসার ডি, আ ভার্ব ফ্রেজ। নেক্সট 160. Qualifying in the admission test is not easy. The underlined part is dash. তো অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করা সহজ না। একগুচ্ছ শব্দ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেটি অবশ্যই নাউন ফ্রেজ, কারণ কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। অ্যাডমিশন টেস্টে ভর্তি পরীক্ষায় কৃতকার্য হওয়া সহজ নয়। এখানে কিন্তু এই কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এই অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে জিরান্ড যখন সাবজেক্ট হিসেবে জিরান্ড তো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবেই, আর যখন সাবজেক্ট হিসেবে একগুচ্ছ শব্দ ব্যবহৃত হবে তখনই সেটি হয়ে যাবে নাউন ফ্রেজ। আর ফ্রেজের উপর একটি বিস্তারিত ক্লাস আমি আপলোড করেছি, আপনারা দেখলে এই বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে। তো এখন দেখবেন যে নাউন হিসেবে নাউন ফ্রেজ যখন হবে তখন বুঝবেন যে অবশ্যই সেটি সাবজেক্ট হিসাবে অথবা অবজেক্ট হিসাবে অথবা কমপ্লিমেন্ট হিসাবে অথবা ডাবল অবজেক্টের যে কোনো একটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এইভাবে ব্যবহৃত হলে বুঝবেন সেটি নাউন ফ্রেজ। সেজন্য উত্তর হবে এ, নাউন ফ্রেজ। আনসার এ, নাউন ফ্রেজ। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেন ফর ওয়াচিং দিস ক্লাস।